পাথর চুরিকে কেন্দ্র করে সিলেটের সাদা পাথর এলাকা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রশাসনের তৎপরতায় লুট হওয়া সাদা পাথরের একটা বড় অংশ উদ্ধার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। দিনের পর দিন প্রকাশ্যে ভোলাগঞ্জ থেকে প্রভাবশালী চক্র সাদা পাথর লুট করলেও প্রশাসন এতদিন কেন চুপ ছিল সে প্রশ্ন এখন সবার। আবু সাইদপুর বিশেষ রিপোর্ট। ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটন কেন্দ্র। প্রকৃতির নির্মলতা আর পাথরের ফাঁকে পানির ছলাৎ শব্দ বিমোহিত করে তোলে বিনোদন প্রেমীদের। পাহাড়ি ঢলে ধলেই নদের উৎসমুখে ভেসে আসা সাদা পাথর দিয়ে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে সিলেটের ভোলাগঞ্জের এই স্থানটিকে। প্রায় 5 একর জায়গা জুড়ে এই পর্যটন স্পটটি একসময় পরিচিতি পায় সিলেটের প্রকৃতি কন্যা সাদা পাথরের দেশ হিসেবে। কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অতি মূল্যবান এই পাথর চুরি করলেও এতদিন তা ছিল অন্তরালে। যদিও ক্ষমতার পালাবদলের পর বর্তমান প্রভাবশালী চক্র ও পূর্বের চক্র একসাথে মিলে দিবারাত্রি লুট করে নেয় সব পাথর, ফলে শ্রীহীন হয়ে পড়ে প্রাকৃতিক এই পর্যটন এলাকা। গণমাধ্যমের কল্যাণে পাথর লুটের ঘটনা সামনে আসলে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয় নিজের অসহায়ত্ব তুলে ধরেন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে, আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ালেও নির্দেশনা আসে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিল এবং লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার। আর এরপর নড়েচড়ে বসে সংশ্লিষ্টরা। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী অভিযানে 12,000 ঘনফুট পাথর উদ্ধার সহ গ্রেপ্তার করা হয়েছে এক ইউপি চেয়ারম্যানকে, যদিও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আমাদের ইকোসিস্টেমকে ইমব্যালেন্স করার জন্য, এবং আমাদের যে প্রাকৃতিক নৈসর্গিক একটা সৌন্দর্য ছিল সেটা তারা ধ্বংস করে দিয়েছে। বহুল আলোচিত হয় বর্তমানে প্রশাসন তৎপরতা দেখালেও এতদিন কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সেই প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। যে অসাধু ব্যবসায়ীরা এটাকে বা অসাধু লোকগুলা, ব্যবসায় আমি বলবো না, অসাধু মানুষগুলা, অসাধু লোকগুলা যে এগুলো নিয়ে গেছেন, এটা হলো আমাদের যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমকে ইমব্যালেন্স করে ফেলছে। তবে সবারই দাবি কঠোর শাস্তির আওতায় আসুক চক্রের প্রত্যেককে, আর স্বরূপে ফিরে আসুক ভোলাগঞ্জ সাদা পাথরের পর্যটন কেন্দ্র। আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা তার নেই। এমনকি ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার কোনো সম্ভাবনা নেই। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গত শুক্রবার বার্তা সংস্থাটির অনলাইন ভার্সনে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেন, জনগণের ইচ্ছাতেই প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময় পার হওয়ার পর শান্তি পুনঃস্থাপন এবং দেশ পুনর্গঠনে বেশি মনোযোগী সরকার। এ সময় চলতি মাসের শেষ দিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ করা হতে পারে বলেও আভাস দেন তিনি। তিনি আরও বলেন, আসিয়ান সভাপতি হিসেবে আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব বিস্তারে সক্ষম মালয়েশিয়া দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় দেশটিকে পাশে চান তিনি। ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার অধিকাংশ সড়কেই এখন বেহাল দশা। বছরের পর বছর সংস্কার না করায় এসব সড়ক অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। গর্তে জমে থাকা পানিতে প্রায়ই যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে পৌরবাসী। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 150 বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাটি কাগজে কলমে প্রথম শ্রেণীর হলেও এর অধিকাংশ সড়ক তৃতীয় শ্রেণীর। পৌরসভাটিতে কাঁচা পাকা মিলে 245 কিলোমিটার সড়ক রয়েছে। এর 12টি ওয়ার্ড ঘুরে দেখা যায় বেশিরভাগ সড়কের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে দিনের পর দিন পানি জমে বেশিরভাগ জায়গায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের।
অধিকাংশ সড়কে পিচ কংক্রিটের লেশমাত্র নেই। সড়কে জমে থাকা নোংরা পানি ও ময়লার দুর্গন্ধে পরিবেশ নষ্টের পাশাপাশি চলাচলে বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে খোয়াসার বোর্ডিং মাঠ সড়ক, মধ্যপাড়া, মোরাইল, কাজীপাড়া, সরকারপাড়া, মুনসেফপাড়া, পুনিয়াউট ও নয়নপুর ছাড়াও বিভিন্ন সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে কয়েকটি সড়ক রয়েছে জেলা পরিষদের। ওইদিকে শরীফপুর থেকে বাদুপুর পর্যন্ত, ওইদিকে তিতাসপাড়া থেকে সীমানা পর্যন্ত, এর মধ্যে যত ড্রেন আছে দেখেন কি অবস্থা, বড় ড্রেন আছে। আমরা কিন্তু বারবার শুনেছি যে পৌরসভা এরকম ভাবে কাজ করতেছে, এরকম ভাবে হচ্ছে, তাদের প্রকল্পের অভাব নেই, তাদের বাজেটের অভাব নেই, তাহলে কাজগুলো নিম্নমানের হচ্ছে কেন? সামান্য বৃষ্টিতেই বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগের সীমা থাকে না। গর্ত খানাখন্দে পানি জমে জলাবদ্ধতার ফলে চলাচলে দুর্ভোগ সৃষ্টি সহ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জরাজীর্ণ সড়কে চলাচলে প্রচুর ঝাঁকুনির ফলে দুর্ভোগের সীমা নেই অন্তঃসত্ত্বা ও রোগীদের। রাস্তা 1 বছরও হয় নাই যে রাস্তা আপনার রিপেয়ারিং করা হয়েছে, কার্পেটিং করা হয়েছে। মহল্লার যে ছেলে টেলে আছে, বাচ্চারা আছে, এরা তো অবস্থা খারাপ, ড্রেনের ভাঙা আছে, ভাঙার মধ্যে পড়ে আছে। পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কারের জন্য অচিরেই কাজ শুরু হবে ও শীঘ্রই পৌর এলাকার সড়কগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। মধ্যপাড়া বর্ডার বাজার যে রুটটা আছে, জেল রুটটা আছে, হালদারপাড়া রুটটা আছে, মুন্সেফপাড়া রুট আছে আর ফুলবাড়িয়া রুট আছে। এই কটা রুট হইলেই আশা করি সবগুলি সম্পন্ন হবে। আর আমরা চেষ্টা করতেছি মাস 2 এর মধ্যে এগুলি টেন্ডার করে দিয়ে কাজগুলি বাস্তবায়ন করার জন্য। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দিনাজপুরে যেন আবারও ফিরে এসেছে সোনালী আঁশের গৌরব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে জানা যায়, এখনকার আবহাওয়া ও মাটি পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। ইতিমধ্যে 98% পাট কর্তন সম্পন্ন হয়েছে। গত কয়েক বছরের মন্দা কাটিয়ে এবছর পাটের ফলন ও দাম দুটোই কৃষকের মুখে এনেছে হাসি। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাদবর। দিনাজপুরে এবার পাটের ফলন ভালো হওয়ায় ইতোমধ্যে হাট বাজারগুলোতে নতুন পাট বিক্রি শুরু হয়েছে। গত কয়েক বছরের তুলনায় পাটের দাম বেশি হওয়ায় চাষিদের মনে উৎসবের আমেজ। তবে এবছর সময় মতো বৃষ্টিপাত না হওয়ায় পানির স্বল্পতার কারণে পাট জাগ দিতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে চাষিদের। যায় যতলা ধুবার পারি তাই ততলা দই, কাউ 20 বন্দি, কাউ 25 বন্দি, কাউ 30 বন্দি। 20 বন্দিও ধই, 30 বন্দিও ধই, 25 বন্দিও ধই। দিয়া তারে শুকাই, তারে যে শুকানো আবার তারপরে আবার শুকাই। বর্তমান বাজার 3400-3500 চলতেছে মন। এত দেখা যাচ্ছে যে হিসেবে খাটুনি পোষায় না। সারের দাম আর কামালের দাম বেশি, এই জন্য একটু পোষায় কম, কিন্তু লাভ ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নির্দিষ্ট মূল্য নিশ্চিত করা গেলে আবারও ফিরে আসবে পাটের ঐতিহ্য, আর সেই সহায়তা দিতে তারা প্রস্তুত। জাগ দেওয়ার সময়কালে পানির স্বল্পতার কারণে অনেক সময় কৃষক সেটি সক্ষম জাগ দিতে সক্ষম না হওয়ার কারণে কিছুটা পাট থেকে সরে আসছে। আশা করি পাটের ন্যায্য মূল্য যদি নিশ্চিত হয় তাহলে আবারও এই পুরানো ঐতিহ্য এই পাট চাষে কৃষক উদ্বুদ্ধ হবে। সোনালী আঁশ শুধু একটি ফসল নয়, এটি বাংলার অর্থনীতি ও সংস্কৃতির গর্বের প্রতীক। এবছরে এই সাফল্য হয়তো আগামী দিনের জন্য আশার বীজ বপন করে দেবে, যেখানে পাট আবারও ফিরিয়ে আনবে বাংলার সোনালী দিন। ইলিয়াস মাদবর, মাই টিভি। সংস্কারের অভাবে বেহাল নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার মধ্যকার নবীগঞ্জ মোগরাপাড়া সংযোগ সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত থাকায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। তবে প্রায়ই দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। সড়ক বিভাগ বলছে, এরই মধ্যে সড়কটি সংস্কারের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় আছে। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সড়ক তো নয় যেন মরণ ফাঁদ, প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। আর এইরকম বেহাল সড়কের দেখা মিলবে নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলা জুড়ে। বিগত 17 বছর উন্নয়নের কথা দাবি করলেও তার ছিটেফোঁটাও দেখা মেলেনি নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলায়। মদনপুর মদনগঞ্জ সড়কটি দেখলে মনে হবে যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকার সড়ক। নবীগঞ্জ থেকে মগুরপাড়া এবং পর্যটন এরিয়া হিসেবে পরিচিত হাজীগঞ্জ মোড় ও সাবদি সড়কটিরও বেহাল দশা। বৃষ্টি বড় বড় গাতা হয়ে গেছে, সামনেটা আরো একদম বিশাল খারাপ হয়ে গেছে। ট্রাক সহ বিভিন্ন গাড়ি কিন্তু এই বেহাল দশার কারণে পড়ে যায়
এবং মানুষের যাতায়াতে প্রচন্ড কষ্ট হয়। জনগণ পাবলিক আওয়া যাওয়ার কষ্ট হয়, অতি শীঘ্রই কাজটা করে দেন। বেশিরভাগ সড়কে উঠে গেছে পিচ, রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ, ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষসহ বিভিন্ন যানবাহন। সড়কগুলো দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ সমাধানের দাবি স্থানীয়দের। আজকে 17 বছর ধরে সেলিম ওসমান এমপি ছিল, কোনো রাস্তাঘাট করে নাই, কোনো কিচ্ছু করেন না। এটা করবো সেটা করবো, পরে ভোট নেওয়ার জন্য এটি বলে, পরে ভোট নেওয়ার পরে আর কোনো খবর থাকে না কারো। আমরা চাই এই রাস্তাটা দ্রুত সংস্কার হোক এবং আমরা যাতে চলাফেরা করে আরাম করতে পারি। 1.5 থেকে 2 মাসের মধ্যেই সড়কগুলো সংস্কারের কথা জানালেন উপজেলা প্রকৌশলী। যে রিমেনিং ওয়ার্ক এস্টিমেটটা এখন প্রকল্প অফিসে আর কি পর্যালোচনার মধ্যে আছে। আশা করি এটা মাসখানেক মাস দেড়েকের মধ্যে আমরা টেন্ডার সহ ম্যাক্সিমাম মাস 2 লাগতে পারে আর কি টেন্ডারে আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে শীঘ্রই সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে তৃতীয় শীতলক্ষা সেতুতে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং এই যে রাস্তাটা মদনগঞ্জ থেকে মদনপুর যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু সংস্কারের কার্যক্রম চলমান আছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কোন দল পিআর পদ্ধতির নির্বাচন চায় না, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবেন। নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নড়াইল জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মির্জা আশেক এলাহি, জেলা আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার সহ আরও অনেকে। গাজীপুরের শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। ভাওয়াল রাজাবাড়ি হিন্দু ধর্মীয় কল্যাণ পরিষদের উদ্যোগে রাজাবাড়ি বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে কর্মসূচি পালন করে গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রাজাবাড়ি বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বাবু অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু পীযূষ কুমার ঘোষ লিটন ও অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়নের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। গাইবান্ধার সাদুল্লাপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণ ভক্তবৃন্দ। শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে ও উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র অধিকারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিবেকানন্দ সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পলাশ চন্দ্র সরকার, কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার সরকার সহ অনেকেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার 7 নং কলিয়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ 1 আসনের বিএনপি ঘিওর দৌলতপুর ও শিবালয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেনের কনিষ্ঠ পুত্র খন্দকার আক্তার হামিদ পবন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার নাসিমা হামিদ শিমু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও তারেক রহমানের স্লোগান তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।
প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে সদরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে উপজেলা যুবদল। শনিবার উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি ইশরাতের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন, জেলা যুবদল নেতা মোল্লা ফয়সাল, উপজেলা যুবদল নেতা অ্যাডভোকেট তুহিন বিধা, সদরপুর কলেজ ছাত্র দল সভাপতি শামীম শিকদার, ছাত্রনেতা মশিউর রহমান সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। নড়াইলের লোহাগড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরাদ। সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভানেত্রী সালেহা বেগম। এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোসামুল্লাহ, মহিলা নেত্রী ডলি বেগম, নিজামুদ্দিন সহ আরো অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তফা। বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশিমের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুস্তম আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। বিজয়নগর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, সিঙ্গারবিল বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক সজল মিয়া সহ আরো অনেকে। গাজীপুরে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে দোয়া মাহফিল ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার নগর ভবনের হল রুমে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে দোয়া মাহফিল ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ গাজীপুর সিটি কর্পোরেশনের সমস্যা, নিরাপত্তা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক তুহিনের আত্মার মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার 2 চাপাইর ইউনিয়নের মেদি আশুলাই গোলবাহার মাঠে এক মাদক বিরোধী ফুটবল ম্যাচ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সামাদ মণ্ডল। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতায় ছিলেন শামসুল হক পালোয়ান। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার আহমদ প্রধান অতিথি হিসেবে মেদি আশুলাই গোলবাহার মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সামাদ মণ্ডল সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। বাংলাদেশের ওপেন ও সিনিয়র ব্রিজ দল 19-31 অগস্ট ডেনমার্কের হার্নিং শহরে অনুষ্ঠিত 47তম বিশ্ব ব্রিজ দল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে। রাতে এমিরাইটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। এই প্রতিযোগিতায় বিশ্বের 24টি সেরা ব্রিজ খেলোয়াড় দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ এ বছরের শুরুতে 23তম BFAME জোনাল চ্যাম্পিয়নশিপে জর্ডান ও পাকিস্তানকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ ব্রিজ ফেডারেশন খেলোয়াড় এবং ট্রেজারার মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন দেশের জন্য গর্বের। আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশের ব্রিজ খেলার দক্ষতা প্রদর্শনে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে সামান্য অর্থ পেলেও বাংলাদেশ কৃষি ব্যাংক সব খেলা সামগ্রী প্রদান করেছে। এছাড়া ব্রিজ ফেডারেশন এর খেলোয়াড় এবং প্রশিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, এবারের প্রস্তুতির ব্যাপারে অত্যন্ত আশাবাদী। ফেডারেশন প্রেসিডেন্ট ও সেক্রেটারি দুজনেই সহযোগিতা করেছেন। বাংলাদেশ ন্যাশনাল ব্রিজ টিম আমাদের 6 জনের প্লেয়ার আর 2 জন অফিসিয়াল যাবে, আমাদের 8 জন। হার্নিংয়ে আগামী 19 তারিখ থেকে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমরা আশা করছি আমাদের প্রিপারেশন মোটামুটি ভালো, যদিও আমরা প্রফেশনাল টিম না, অ্যামেচার হিসাবে যেটুকু প্রিপারেশন আছে আমরা মোটামুটি প্রিপারেশন ভালো। ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদেরকে এবার এই প্রতিযোগিতায় আমাদের দুটি টিম অংশগ্রহণ করছে, সেই দুটি টিমকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করেছেন। এর সাথে সাথে কৃষি ব্যাংক তারা আমাদেরকে আমাদের খেলার সরঞ্জামাদি সরবরাহ করে সহযোগিতা করেছেন এবং অনেক স্ব প্রতিষ্ঠান, আমরা যেসব প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠান আমাদেরকে খেলায় উদ্বুদ্ধ করতে সাহায্য করেছেন।